সৌদির রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ১৭ বাংলাদেশের মৃত্যু, সবার বাড়ি নওগাঁ ও নাটোরে। রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আজ তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন ভারতীয় হাই কমিশনার। তেত্রিশ বছরে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি জুনে, বেসরকারি খাতে ৪.৫% নিচে, বিনিয়োগে আস্থা ফেরানোর তাগিদ। এসএসসির ফল প্রকাশ আজ, নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রেজাল্ট জানা যাবে এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল ৭টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় আগুনে পুড়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়, আর বাকি ৪ জনের বাড়ি কোন জেলায় তা এখনও নিশ্চিত করা যায়নি। রোববার রিয়াদে এই অগ্নিকাণ্ড হয়। আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দর্শক, সৌদি আরবে যে সোফা কারখানায় অগ্নিকাণ্ডের খবরের কথা বলছিলাম, সেখানে বেশ অনেকজন বাংলাদেশের নাগরিক। তাদের বেশিরভাগেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হয়েছেন। হারুন, একটি হৃদয় বিদারক ঘটনা, নিশ্চয়ই ইতিমধ্যে তাদের স্বজনদের কাছে এই খবর পৌঁছে গেছে। কেমন দেখছেন সেখানকার অবস্থা? খুবই বাজে অবস্থা বলা চলে, কারণ আমরা এই যে গ্রামে আছি, এই গ্রামটির নাম হচ্ছে আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রাম নাম। এইখানেই আসলে ৪ জন মারা গেছে, এই গ্রামেরই ৪ জন, এবং যেই পরিবারে এই মুহূর্তে আছি সেই পরিবারের ২ জন একই পরিবারের, অর্থাৎ ছোট ভাই এবং বড় ভাইয়ের কথা বলা হচ্ছে। তারা আসলে মারা গেছেন। একজনের নাম হচ্ছে মোহন এবং আরেকজনের নাম সুমন। তারা বড় ভাই গিয়েছিল ৭ বছর আগে এবং ছোট ভাই ২ বছর আগে গিয়েছিল। এবং তার যে মা আছে, তিনি যেটি বললেন যে মারা যাবার আগে তিনি বারবার করে চেষ্টা করেছিলেন যে পরিবারের সঙ্গে যুক্ত হবার জন্য মোবাইল ফোনে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তিনি আসলে কথা বলতে পারেননি। তবে একটি অডিও বার্তা তিনি দিয়েছিলেন, যেখানে শেষ সময়ের যে ভয়াবহতা সেইখানে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে হয়তো তোমাদের সঙ্গে আর কথা হবে না। এটি পরিবারের সঙ্গে শেষ কথা, কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু সেটি আর হলো না। এমনটাই কিন্তু শেষ যে অডিও বার্তা সেটিতে দিয়েছিলেন আসলে সেই সুমন নামে, যে মোহন নামে যে যুবকের কথা বলা হচ্ছে, তিনি দিয়েছিলেন। এখানকার যিনি নির্বাহী কর্মকর্তা আছে মনিরুজ্জামান, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত এই আত্রাই উপজেলার ১০ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন, যারা আসলে মারা গেছেন সেই সৌদি আরবের রিয়াদে। আপনারা জানেন যে গতকালকে যে অগ্নিকাণ্ড, এবং এইখানকার পরিবারগুলো বলছে যে গতকালকে ঠিক দুপুর ২টা থেকে ২:৩০ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং এই শুধুমাত্র এই ১০ জনই নয়, মোট ১৭ জন যুবক, তারা এই বাংলাদেশি যুবক, তারা সেই কারখানায় কাজ করতেন। সেটি একটি সোফা তৈরির কারখানা ছিল। সেইখানে হঠাৎ করে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাদেরকে আসলে চিকিৎসা দেবার জন্য নিয়ে যাওয়া যায়নি। পরিবারগুলো তেমনটি বলছেন, ভেতরেই তারা একদম পুড়ে শেষ হয়ে গিয়েছিল। পরে তাদেরকে আসলে মৃতদেহগুলোই মূলত বের করা হয়েছে সেইখান থেকে। দূতাবাসের পক্ষ থেকে এমনটাই তথ্য আসলে নিশ্চিত করা হয়েছে বলেই এখানকার যারা পরিবার আছে তারা আসলে মূলত বলেছেন। আমরা একটু মোহনের যে মা আছে তার সঙ্গে একটু কথা বলার যদি চেষ্টা করি। কালকে আসলে কি কথা হয়েছিল সবশেষ আপনার সন্তান? আমার বাবা ওই মেজলাটাই করতে, মা ভালো আছেন, খাওয়া দাওয়া করছেন, এই কয়া বাবা আর কথা হয়নি। তখন ভালো গেছিল। আর যখন ওই দেখো আগুন লাগিছে, তখন ওই বাবা ভয়েস দিছে, তখন হার বেদ বাবা ওই নেই। কি বলেছিল ভয়েসে? যে মা তোমার সাথে আর হবে না মা, আমি মরে গেল মা, আগুনে পুড়ে আমার। এখন চলবে কিভাবে যে ২ সন্তান হারালো? বাবারও সন্তান হারানো আর চলার মতন আমার নেই বাবা। দামান
এখনো চল বেটা বাবারও আর আমার কেউ নেই, বাবারও আমার ওই দুই সওয়ালি বাবা আমার সম্বল বাবা। একদমই তাই, প্রত্যেকটি পরিবারের গল্প ঠিক একই রকম। আপনারা জানেন যে বিদেশ পাঠানোর সময় এই মানুষগুলো কিন্তু তাদের যে সহায় সম্বল আছে সেগুলো বিক্রি করে কিংবা সেগুলো একদম নিঃশেষ করেই কিন্তু দিয়ে পাঠান কেবলমাত্র ভালো থাকবার জন্য, অবস্থার পরিবর্তনের জন্য। কিন্তু দিন শেষে সেটি আর হলো না, তাদেরকে আসলে মৃতদেহ হয়ে এই ঘরে ফিরতে হবে, এমনটাই আসলে বলা হচ্ছে। শুধুমাত্র এই গ্রাম নয়, এই গন্ডগোহালি ছাড়াও আমরা যতদূর জানতে পারছি উপজেলার প্রশাসনের মাধ্যম দিয়ে যে পার্শ্ববর্তী যে সাদনগর গ্রাম আছে, উদনপই গ্রাম আছে, মাধবপুর গ্রাম আছে, এই গ্রামগুলোতেও কিন্তু ঠিক একই রকম শোকের মাতম চলছে। এই পরিবারগুলো যে বলছে যে আসলে যেহেতু আপনজনদের সঙ্গে, সন্তানদের সঙ্গে আর কথা হবে না, কিন্তু তারা তাদের মৃতদেহগুলো একটিবারের মতো দেখতে চান এবং তারা নিজেরাই এখানকার শেষ যে কাজ সেই কাজগুলো করতে চান, দোয়া করতে চান, কাছে থেকে দুহাত তুলে মোনাজাত করতে চান। যার কারণেই সরকারের সুদৃষ্টি কামনা করেছে যাতে খুব দ্রুততম সময়ের মধ্যেই মৃতদেহগুলো ফিরিয়ে আনা যায়। এখন পর্যন্ত আসলে আজকে সকালে আমাদের উপজেলা প্রশাসনে কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, এখন অনেক সকাল। গতকালকে অনেক রাত পর্যন্ত প্রশাসনের লোকজন কাজ করেছে এই পরিবারগুলোর, যেহেতু একদম প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামগুলোতে এসে কাজ করেছে। তারা হয়তো আর কিছুক্ষণ পরে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারবো যে সরকারের তরফে এই পরিবারগুলো পাশে দাঁড়াবার জন্য কোনো ধরনের সহযোগিতা থাকছে কিনা সেই বিষয়গুলো হয়তো নিশ্চিত করতে পারবো, কিংবা কবে নাগাদ এই মৃতদেহগুলো আসতে পারে সেই বিষয়গুলো হয়তো নিশ্চিত করা যাবে। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে নওগাঁর 10 জন মারা গেছে এবং আমাদের নাটোরের যিনি প্রতিনিধি আছেন দেবাশিস সরকার, তিনি জানিয়েছেন যে নাটোরের 2 জন ব্যক্তি তারা আছেন, অর্থাৎ এই নাটোর এবং নওগাঁর সীমান্তের একটি জায়গা, সেখানে 2 জন যুবক আছে, তারাও আসলে মারা গেছে। অর্থাৎ মোট 12 জনের খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, এই আমরা নিশ্চিত করতে পারছি। মোটামুটি এরকমটা ছিল এই পরিবারগুলো। আমরা হয়তো এরপরে অন্য কোনো পরিবারের গল্প শোনাবো। মোটামুটি সব পরিবারের গল্প একই রকম, হাহাকার, না পাওয়ার যে গল্প, কান্নার যে গল্প, ঠিক একই রকম এই হাহাকার চলছে এই পরিবারগুলোতে, এই গ্রামগুলোতে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নওগাঁ থেকে সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হয়েছিলেন। দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে তার নাম চূড়ান্ত করা হয়েছে। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখন বাকি শুধুই আনুষ্ঠানিকতা। রাজনৈতিক মহলের অভিমত, রাজপথের আন্দোলন থেকে সরকার গঠন, বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সর্বোচ্চ সফলতার সাক্ষী হতে যাচ্ছে দেশ। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? রাজনৈতিক মহলে এখন তারই আলোচনা। সব সমীকরণ মিললে আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হওয়ার তালিকায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার নাম আসে, যা নিয়ে আলোচনা হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেও। দলটির একাধিক সূত্র মতে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে চূড়ান্ত হয়েছে তার নাম। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাকি শুধুই আনুষ্ঠানিকতা। এমনটা হলে একজন শিক্ষকের রাষ্ট্রপতি হয়ে ওঠার সাক্ষী হবে পুরো দেশ। কেননা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। 1986 সালে ক্লাসরুম ছেড়ে নামেন রাজনীতির ময়দানে। 2 বছর পর ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে সেই যাত্রার সর্বোচ্চ সফল পরিণতির দুয়ারে এখন নিপাট ভদ্র এই রাজনীতিবিদ। 40 বছরের রাজনীতির দীর্ঘ পথে 4 বার সংসদ সদস্য, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছর ধরে মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সবচেয়ে কঠিন সময় কেটেছে শেখ হাসিনার শাসনামলে। 11 বার জেল খাটতে হয়েছে গায়ে দুর্নীতির আঁচ না লাগা এই রাজনীতিবিদকে। জীবনের শেষ বিকেল দেখা মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিলেন এবারই তার শেষ ভোট, হলো তাই। সব সমীকরণ মিলিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে ঠাকুরগাঁয়ের সন্তান এবার বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পথে। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এটা নতুন বাংলাদেশ তৈরি করব।
মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এলো 11 দল। প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করেছে বিরোধী জোট। এই দিন নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপিও। তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের চিফ হুইপ নুরুল আমিন মনি। শুধুমাত্র বিএনপি নিয়েছে। পরে বিএনপির তরফ থেকে তারা রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এলো 11 দলীয় ঐক্য। এদিন বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দীর্ঘ বৈঠকের পর চূড়ান্ত হয় অলি আহমদের নাম। 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন মনোনয়ন দিতে পেরেছি। রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন 11 দলের নেতারা। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। আর রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করায় 11 দলের প্রতি কৃতজ্ঞতা জানায় অলি আহমদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে, আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নানাভাবে দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। চট্টগ্রামের হাটহাজারীর জনসভায় সরকার প্রধান আরও বলেন, যারা মানুষের ভাগ্য উন্নয়নে বাধা দেবে তাদেরকে রুখে দিতে হবে। এর আগে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্যাস সংকট নিরসনে সময় লাগবে জানিয়ে বলেন, এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। কক্সবাজারের মহেশখালী বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই দ্বীপে নির্মিত হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ একাধিক অবকাঠামো। অর্থনীতিতে অপার সম্ভাবনাময় মাতারবাড়ি সরেজমিনে যান প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও গভীর সমুদ্র বন্দর। সেখান থেকে বাহারছড়া সমুদ্র সৈকতে যান প্রধানমন্ত্রী। বন্যায় পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন নতুন বাড়ির চাবি। স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ঝগড়া ফেসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সময় লাগবে জানিয়ে সরকার প্রধান বলেন, এ নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা চলছে। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। নির্বাচন আগে সমুদ্র উপকূলীয় এলাকা নিয়ে বিএনপির যে অঙ্গীকার ছিল তা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে আর গতি পাবে নানা উন্নয়ন প্রকল্পের কাজেও। এরপর বাঁশখালী থেকে ফটিকছড়ি পৌঁছান তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করেন, মতবিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে। সেখান থেকে হাটহাজারী মাদ্রাসায় শাহিত হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে বিএনপি চেয়ারম্যান যোগ দেন হাটহাজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দলীয় জনসভায়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন তারেক রহমান।
দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের নামে রাজপথে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে জনগণ। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। বিগত ফ্যাসিবাদী শাসনামলের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, চট্টগ্রাম। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছেন। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না, আরো চেরাগ তো নাই কারো হাতে। দেশে ফেরার মিথ্যা হুমকি দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শাহবাগের ন্যাশনাল ডক্টরস ফোরামের অনুষ্ঠানে তিনি ভারত সরকারের সমালোচনা করেন শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে পালিয়ে যাওয়ারা উকিঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝেই গল্প শোনায়, এই বুধে এসে গেলাম। এত সাহস তাহলে গেলেন কেন? মজলুম যখন জালিম হয় তখন আগের জালিমের চাইতে তার পরিণতি আরো ভয়ঙ্কর হয়। দর্শক, সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে নাটোর এবং নওগাঁ দুটি জেলার মানুষই রয়েছেন এবং বেশিরভাগই বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শুরুতে আপনাদের নওগাঁর খবর জানাচ্ছিলাম, এবারে নাটোর থেকে সহকর্মী দেবাশিস কুমার সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেবাশিস, নাটোরে কয়জন ব্যক্তি সেখানে ছিলেন এবং আপনি যে সেসব বাড়িতে আছেন, কি অবস্থা দেখছেন? নিশ্চয়ই খুব কষ্টদায়ক পরিবেশ। শরীফ, হাজারি আমরা শুনতে পেয়েছি, পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে এই পরিবারটি এক প্রকার নিঃস্ব হয়ে গেছে। এটা দিঘির পাড়ে রয়েছে আমরা, দিঘির পাড়ের যে শামীম হোসেন, যে সৌদি আরবের, আমরা শামীম হোসেনের বাড়িতে রয়েছি। এছাড়া আরো দুটি গ্রামের আরো দুইজন মারা গেছে এই পার্শ্ববর্তী গ্রামের। নলডাঙ্গা উপজেলার হালতির বিলের মাঝখানের একটি গ্রাম, এখানে আসতে হলে বর্ষার সময় নৌকোতে আসতে হয়। তো এখানে রয়েছে শামীম হোসেনের যে বড় আব্বা, আমরা তার সঙ্গে একটু কথা, যে কবে নাগাদ শামীম হোসেন গেছিল এবং কি অবস্থা? 2 মাস হচ্ছে যা। ওখানে সন্ধ্যার সময় ফোন করতে যে আগুন লেগেছে, স্বামী যেখানে ছিল সেখানেই আগুন লাগে, লাশ পাওয়া যাচ্ছে না, একবারে হয়ে গেছে, লাশের কোনো চিহ্ন নাই। আমরা চাই যে লাশটা যাতে দেশে নিয়ে আসতে পারি। আপনি একটু জানাবেন যে আসলে কেমন খরচ ছিল যেতে, কি অবস্থা পরিস্থিতি পরিবারের? এর আগে আর এই খাপটা ঋণ পাতি জমি জমা নাই। এর আগে যে পরিবার গেছিল যাওয়া খালি বাইরে করছে সব করে। তো আমরা এই নলডাঙ্গা উপজেলার আরো যে দুজনের নাম রয়েছে, সেটা হচ্ছে শামীম হোসেন ছাড়া রয়েছে সাব্বির হোসেন শিবপুর গ্রামের এবং রবিউল নামে আরেকজন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নাটোর থেকে আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার যুক্ত হয়েছিলেন। যাচ্ছি পরের খবরে। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন অবস্থায় আজ প্রথমবারের মতো বাংলাদেশ সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
তার মতে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে কেটে যাবে সব সংকট। তীব্র আপত্তির পরও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির উপর ক্ষুব্ধ ঢাকা। যদিও বেসরকারি সংস্থার এই আয়োজনে সরকারের সম্পৃক্ততা না থাকার দাবি করে আসছে ভারত। সংবাদ সম্মেলনের পরদিনও একই সুরে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। On the issue before the press conference happened, you would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role. এমন টানাপোড়েনের মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আশা করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে কেটে যাবে সংকট। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person, and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা বলি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ। পরে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। ঘণ্টাখানেকের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছে না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন অবস্থায় সোমবার তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে দীনেশ ত্রিবেদীর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ৩৩ বছরের ভেতরে সবচেয়ে কম ঋণ প্রবৃদ্ধি হয়েছে জুন মাসে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 4.47%। বেসরকারি খাতে বিনিয়োগের এমন খরার জন্য ব্যবসায়ীরা দায়ী করেছেন জ্বালানি সংকট এবং ব্যাংকিং নীতিকে। অন্যদিকে ব্যবসায়ীদের বিনিয়োগে আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহ্বান জানান অর্থনীতিবিদরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট সহ নানা কারণে প্রায় ধারাবাহিকভাবে কমছিল বেসরকারি খাতের বিনিয়োগ। নানামুখী উদ্যোগেও টেনে ধরা যাচ্ছিল না পতনের ধারা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল জুনে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নামে 4.47%, যা গেল 33 বছরের মধ্যে সর্বনিম্ন। আর্থিক খাত সংস্কার কর্মসূচির কারণে সবশেষ 1993 সালের এপ্রিলে প্রবৃদ্ধি নেমেছিল 1.9%। বিনিয়োগের এই খরার জন্য উচ্চ সুদহার ও জ্বালানি সংকটকে দায়ী করলেন এই ব্যবসায়ী নেতা। বিনিয়োগের মতো কোনো পরিবেশ গত দিনও ছিল না, এখনও নেই। অন্যতম বাধাটা হচ্ছে আমাদের এনার্জি ক্রাইসিস। তারপরে আপনি জানেন যে ব্যাংকিং খাতে একটা চরম অব্যবস্থাপনা। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঋণের প্রবৃদ্ধি ছিল 6% ঘরে। তবে বড় ধাক্কা লাগে মার্চে, প্রবৃদ্ধি দাঁড়ায় 4.72%। এরপর কিছুটা বেড়েছিল এপ্রিল ও মেতে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক ঋণের সুদহার নয়, দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে নতুন বিনিয়োগ। ব্যবসায়ীদের আস্থা ফেরাতে জ্বালানি সংকট সমাধানে পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের তো যারা আছে তারাই, যাদের কানেকশন আছে তারাই গ্যাস পাইতেছে না, নতুন কানেকশনও বন্ধ এখন, তাই না? তাহলে আপনি ওই সমস্যা না থাকলে আপনি ঋণ নেবেন, নিয়ে কি করবেন? আমরা দেখছি যে সরকার খুবই অ্যাক্টিভ জ্বালানি সংকট মানে করার জন্য দ্রুত কীভাবে সংকটটা কাটিয়ে ওঠা যায়। বিদ্যুৎ উৎপাদন এখন যেটা কিছুটা ব্যাহত হচ্ছে, সেটা অনেক স্মুথলি চলবে। তখন দেখবেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাও একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে কমিয়েছে নীতি সুদহার, সাথে রয়েছে প্রণোদনা প্যাকেজও। আশা ইতিবাচক ধারায় ফিরবে দেশের বিনিয়োগ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। 2025-2026 অর্থ বছরের শেষ প্রান্তিকেও কমেছে স্বস্তি, আবারও ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি। বিশেষ করে জ্বালানি ও সবজির বাজারের অস্বাভাবিক দাম বৃদ্ধি মূল্যস্ফীতির এই গতিকে ত্বরান্বিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। বাজার করতে এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে পরিবর্তন দেখে হতবিহ্বল হয়ে পড়েছেন গৃহিণী মাহমুদা সুলতানা। জানালেন, দ্রব্যমূল্যের স্বস্তি বিদায় নিয়েছিল আগেই,
এখন তা নাগালের বাইরে যাওয়ার জোগাড়। সংসার খরচ আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদেরও তো লিমিটেড আয়, কিন্তু সবাই ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সবাই হিমশিম খাচ্ছে। একই দশা চাকরিজীবী মোহাম্মদ এবাদুল ইসলামেরও। তিনি জানান, বর্তমান বাজারে সীমাবদ্ধ আয় দিয়ে পুরো মাসের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের আয় যেটা, এতে মানুষের চলতে কষ্ট হচ্ছে। খাদ্যপণ্য থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের অত্যাবশ্যকীয় জ্বালানি সবখানেই বাড়তি খরচের তীব্র ধাক্কা। দিন শেষে আয় ও ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে আমাদের হিমশিম হয়ে যেতেছে, কারণ এখন বাজারের নিম্নগতি কারণে যে কোনো সবজি কিনতে যান 100 টাকা, 120 টাকা, 150 টাকা নিচে কোনো সবজি নাই। আয় তো বাড়ে না, ব্যয় যেভাবে বাড়ছে। ভোক্তাদের এই হাসফাস বাস্তবতার প্রতিফলন মিলছে সরকারি পরিসংখ্যানেও। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে 2025-26 অর্থ বছরের শেষ দুই প্রান্তিকে মূল্যস্ফীতির চিত্র আরও উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে যেখানে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.8%, এপ্রিল জুড়ে তা বেড়ে দাঁড়িয়েছে 9.21%। অর্থাৎ মাত্র এক প্রান্তিকের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 0.41%। মূল্যস্ফীতির এই ঘোরদৌড় উস্কে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জ্বালানি খাত। বাজার ব্যবস্থাপনা করে যে আমরা উন্নত করব পরিস্থিতি, সেটাও খুব একটা আমাদের কাজে লাগছে না। অন্য দিক থেকে আবার এখন জ্বালানি ইত্যাদির মূল্য সমন্বয় হয়েছে, সেটাও মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। জ্বালানি ও খাদ্যপণ্যের এই দ্বিমুখী চাপে সবচেয়ে বেশি কোণঠাসা সাধারণ খেটে খাওয়া মানুষ। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকুচিত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা। চলতি বছরের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 21 এপ্রিল এবং তা শেষ হয় 20 মে। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 19 লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেন। সারা দেশের প্রায় 31,000 শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা এসব পরীক্ষার্থী মোট 3,885টি কেন্দ্রে পরীক্ষা দেন। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইলের SMS, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই 3টি উপায়ে ফলাফল জানতে পারবেন।